আজ আমরা এক্সপ্লেইন করব চরকির দ্বিতীয় শয়ের দ্বিতীয় পর্ব ভাগ্য ভালো। এর প্রথম পর্ব ওয়াক তো আমি এক্সপ্লেইন করেছি, যা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিবেন যারা এখনো দেখেননি। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের পর্ব। গল্পের শুরুতে দেখা যায় একজন জ্যোতিষ এক মেয়ের হাত দেখছে। তার হাত দেখে বলে তার বিয়ে দুইটা, যদিও তার স্বামী একথা বিশ্বাস করে না। তখন জ্যোতিষ বলে, হাতের রেখা কোথা থেকে আসছে জানেন স্যার? বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন হাত মুঠো করে রাখে, আর মুঠো করে রাখার ফলে হাতের তালুতে ভাঁজের সৃষ্টি হয়, আর সেই ভাঁজগুলোই হলো রেখা। এরপর জ্যোতিষ তার হাত দেখে বলে, আপনার জীবন রেখাটা ছোট বেশি, অর্থাৎ বেশি দিন বাঁচবেন না। তখন স্বামী বলে, তুমি নেপোলিয়নকে চিনো? সে একবার একটা কাজ করেছিল। এক ভাগ্য বিশেষজ্ঞ নেপোলিয়নকে বলেছিল, আপনি তো বেশি দিন বাঁচবেন না, কারণ আপনার জীবন রেখাটা ছোট। তখন নেপোলিয়ন ছুরি দিয়ে ছোট্ট জীবন রেখা বড় করেছিল আর বলল, আমার ভাগ্য আমার হাতে। এরপর জ্যোতিষ বলে, আপনারা যা দিবেন তা দিয়ে আমার মায়ের কিডনির টাকা জমাবো। তখন সে বলে, নিজের ভাগ্য নিজে দেখো না কেন? নিজের হাত দেখা যায় না স্যার, মানা আছে। এরপর দেখা যায় ডাক্তার জ্যোতিষকে বলে, তার আম্মার জন্য ডোনার খুঁজে পাওয়া যাচ্ছে না, যদি পাওয়াও যায় তাহলে জ্যোতিষ টাকা কই থেকে জোগাড় করবে। এরপর তারা বস্তিতে চলে আসে। তখন তার মা জানায় ম্যানেজার আসছিল, এই মাসের মধ্যে বস্তি ছাড়তে বলছে। এরপরে জ্যোতিষ একবার ভাবে নিজের হাত নিজে দেখবে, কিন্তু সে অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে নেয় এবং সে নিজের হাত নিজে দেখে না। এর পরের দিন একটা বাচ্চা ছেলের জন্য দিয়ে দিয়ে ভাগ্য খাম তুলে, এবং খামটি থেকে যখন কাগজটি বের করে তখন সেখানে লেখা থাকে, অল্প বয়সে তোমার উপর শয়তান ভর করবে, শয়তানের ফিসফিসানি এক কান দিয়ে ঢুকবে, অন্য কান দিয়ে বের করে দিবে। এ শুনে শিশুর মা ক্ষেপে যায় এবং ফেসবুক লাইভ করা শুরু করে। তখন আশপাশের লোকজন এসে বলে, আপনার গায়ে হাত দিছে, এ বলে মাইর শুরু করে। তার কোনো কথাই শুনে না। এরপর জ্যোতিষ ওইখান থেকে উঠে তার বাসায় এসে নিজের হাত দেখা শুরু করে। মনোযোগ দিয়ে তার হাত দেখে আর হাসতে থাকে। ভবিষ্যতের সব তার মনে পড়তে থাকে। সে যখন হাত দেখছিল তখন তার উপর কালো ছায়া ভর করছিল, যা তাকে প্রলুব্ধ করছিল নিজের ভাগ্য বদলাতে ও নিষিদ্ধ শক্তির ব্যবহার করতে। পরের দিন সকালে সে তার মাকে সব ওষুধ ফেলে দিতে বলে, কারণ সে তখন নিজের ভাগ্য জানে। সে জানে সামনে তার জন্য সৌভাগ্য অপেক্ষা করছে। আগের পর্বের সাথে এই পর্বের একটা মিল রয়েছে। রাজুর নেতৃত্বে তারা যেই পার্টি অফিসে আগুন দিয়েছিল, আমরা জানি তারা তাদের পাপের শাস্তি স্বরূপ 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে একে একে 5 জন মারা যায়। আর এই 5 যুবকের দুর্ভাগ্য জ্যোতিষীর জীবনে সৌভাগ্য বয়ে আনে। এই 5 জনের লাশ হাসপাতালে আসে, আর তাদের সাথে জ্যোতিষীর মায়ের কিডনি 100% ম্যাচ হয়ে যায়। ডক্টর তাকে ফোন দিয়ে হাসপাতালে যেতে বলে, তখন শুধু টাকা লাগবে জ্যোতিষীর। তখন আবারও সে নিজের হাত দেখার সিদ্ধান্ত নেয়, যদিও তার টিয়া পাখি তাকে বারবার সতর্ক করেছিল, এই বলে পর্দা সরাইস না। অর্থাৎ জ্যোতিষীদের নিজের হাত দেখা নিষেধ, নিজের ভাগ্য রাখতে হয় পর্দার আড়ালে। কিন্তু জ্যোতিষ টিয়া পাখির কথা না শুনে টিয়াকে দিয়ে খাম তুলে নিজের ভাগ্য পরীক্ষা করে। তখন সে জানতে পারে আজকে কাউকে বিপদে পড়তে দেখলে সাহায্য না করা, যদি সুযোগ নেওয়া যায় তাহলে তার ভাগ্য পরিবর্তন হবে। সেদিন রাতে হাসপাতালের পাশে একটা ছেলেকে ছিনতাইকারী ধরে। ছেলেটি তার বাবার চিকিৎসার জন্য টাকা নিয়ে আসছিল। এই ঘটনা জ্যোতিষ দেখে সাহায্য না করে অন্যদিকে তাকিয়ে থাকে। ছিনতাইকারী যখন ব্যাগ নিয়ে চলে যাচ্ছিল তখন সে পুলিশের গাড়ি দেখে এমন অভিনয় করতে থাকে যেন ব্যাগটা তার। পরে পুলিশ ছিনতাইকারীকে ধরে নিয়ে যায় আর টাকার ব্যাগটা জ্যোতিষকে দিয়ে যায়। একদিকে টাকা হারানো ছেলেটা নিজের বাবার অপারেশনের টাকা হারিয়ে কান্নায় ভেঙে পড়ে, অন্যদিকে জ্যোতিষ টাকা দিয়ে ঠিক তার মায়ের অপারেশন করে। এ যেন নদীর একর গড়ে অন্য পার ভাঙের মতো তাদের দুজনের জীবনের ভাগ্য পাল্টে যাবে। এরপর থেকে জ্যোতিষ নিজের ভাগ্য নিয়ে জুয়া খেলা শুরু করে। 24 ঘন্টা সে নিজের হাত দেখে সব সিদ্ধান্ত নেয়, সে কি পাথর পড়বে বা কি করবে। ফলে দ্রুত তার ভাগ্য বদলাতে শুরু করে। ওই যে মহিলা লাইভ করে তাকে গণধোলাই দেয়, তা তার জন্য বুমেরাং হয়ে যায়। মিথ্যা অভিযোগে তাকে মারা হয়, তাই তার প্রতি সবার সিম্পেথি জন্ম নেয়। তাই তাকে নিয়ে ফেসবুকে ব্লগ করা হয়, টিভিতে নিউজ ইত্যাদি প্রচার হতে থাকে। সে রাতারাতি ভাইরাল জ্যোতিষ হয়ে যায়, মানুষ তার কাছে লাইন ধরে যায়। এর মধ্যে বাংলাদেশের বড় ব্যবসায়ীরা তাদের হাত দেখাতে থাকে নিজেদের ভাগ্য জানার জন্য, কারণ গুগল, অ্যাপেল ইত্যাদি কোম্পানির সিওদের নাকি পার্সোনাল জ্যোতিষ আছে। কিছু সিদ্ধান্ত আছে যা এআই বা সফটওয়্যার অ্যানালিটিক্স এর উপর ভরসা করে নেওয়া যায় না। তখন তারা জ্যোতিষীর সাহায্য নেয়। ফলে বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে জ্যোতিষীর চাহিদা বাড়তে থাকে। তবে টাকা পয়সা যত বাড়তে থাকে তত তার মনের উপর কালো ছায়ার ভর করতে থাকে। ধনী
হবার জন্য সে বেপরোয়া হয়ে ওঠে। এক রাতে তার হ্যালুসিনেশন হয়, যেখানে সে দেখতে পায় রাস্তার ভিক্ষুক ও অন্যান্য মানুষ তার কাছে ভাগ্য ভিক্ষা চায়। বাসায় এসে ভয় কাটানোর জন্য মুখ ধুয়ে নেয় সে, তবে ব্যস্ততার জন্য সে তার মাকে আর সময় দিতে পারে না। ফলে সারাদিন তার মা একা থেকে আবোল তাবোল বকতে শুরু করে। সে বলে তার স্বামীর মতন ছেলে তো জুয়া খেলা শুরু করেছে, তার স্বামী খেলে টাকা দিয়ে আর ছেলে খেলে ভাগ্য নিয়ে। এই ঝগড়ার মধ্যে টিয়া পাখি বারবার বলতে থাকে, পর্দা সরাইস না, পর্দা সরাইস না। আর এই নীতি বাক্য শুনে জ্যোতিষীর মেজাজ খারাপ হয়ে যায় ও সে খাঁচার দরজা দিয়ে চাপা দিয়ে টিয়া পাখিকে মেরে ফেলে। আর এই বিভৎস দৃশ্য দেখে জ্যোতিষীর মা অসুস্থ হয়ে যায়, তাকে হসপিটাল নিয়ে যায় জ্যোতিষ। ডাক্তার বুঝতে পারে না এত দ্রুত তার অবস্থার এত ক্রিটিক্যাল হলো কিভাবে। তবে জ্যোতিষ তার মায়ের হাত দেখেছে, সে জানে তার আর বেশি সময় নেই, তাই সে ডাক্তারকে তাড়াতাড়ি ব্যবস্থা নিতে বলে। দেয়ালের টাইলস লাগানোর পর যেমন জায়গা থাকে, আমাদের সিস্টেমে এমন কিছু ফাঁক ফোকর আছে, আবার মানুষের হাতের রেখাগুলো ওতেও এরকম ফাঁক ফোকর থাকে। তিনি ভাবতেই থাকেন এই দেয়ালের ফাঁক ফোকরের মতো তিনি তার ভাগ্যের ফাঁক ফোকর ঠিকই বের করে ফেলবেন এবং তার মাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে তুলবে। তবে তিনি হসপিটাল ছেড়ে যাবার আগে তার মা তাকে বলে, পর্দা সরাইস না। জ্যোতিষ চমকে যায়, তার চোখের সামনে যেন তার হাতের রেখাগুলো পাল্টে যাচ্ছিল। সে বুঝতে পারছে না তার ভাগ্য এভাবে বদল হচ্ছে। সমাধানের উদ্দেশ্যে সে তার গুরুজিকে ফোন করে, কিন্তু তার গুরুজি রেগে যায়, কারণ নিজের ভাগ্য সব সময় পর্দার আড়ালে রাখতে হয়। জ্যোতিষ সে পর্দা সরিয়ে জাগতিক বস্তুর লোভে পড়ে নিজের ভাগ্য নিজেই দেখেছে এবং বদল করারও চেষ্টা করেছে। তাই তার হাতের রেখাগুলো আর তার হাতের নিয়ন্ত্রণে নেই, তারা নিজেদের মতো পরিবর্তন হচ্ছে। জ্যোতিষের আর কিছু করার নেই এই দুর্ভাগ্য মেনে নেওয়া ছাড়া। তার সবকিছু এলোমেলো হয়ে যেতে থাকে। এবার সে প্রাচীন কিছু বইপত্র খুঁজতে থাকে সমাধানের উদ্দেশ্যে। ধারণা করুন সে কি খুঁজে পায়। বাফুমের সেই প্রাচীন প্যাগান ডেমনিক আইডল, অর্থাৎ শয়তানের প্রভৃত হিসেবে মানুষ যাকে পূজা করত। আসলে ভাগ্য গণনা করা মানুষের ক্ষমতার বাইরে একটা কাজ। এরপর যে জ্ঞানের জোরে মানুষ নিশ্চিত ভবিষ্যৎ কি করে থাকে সেগুলো কিন্তু আসে শয়তানের মাধ্যমে, কেননা গায়েব শুধুমাত্র সৃষ্টিকর্তার কাছেই আছে। কখনো ফেরেশতাদের কাছ থেকে লুকিয়ে জিনেরা গায়েবী খবর জেনে ফেলে এবং নিজেদের মধ্যে সেই খবর বিকৃতি করে তারা ছড়িয়ে দেয়। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শয়তানের দেয়া নিকৃষ্ট উপায়ে নিজেদেরকে বশ করে তাদের কাছ থেকে এই নিষিদ্ধ জ্ঞান নেয়। জ্যোতিষ অবশেষেই খারাপ জিনদের রাজা ইবলিশ শয়তানকে ডাকে। আর কে এই ইবলিশ? আপনারা যারা শয়ের প্রথম সিজনের মিষ্টি কিছু এর এপিসোড দেখেছেন তারা জানেন, সেখানে মিষ্টির দোকানে মিষ্টি খাবার জন্য নিয়মিত একজন ইবলিশ শয়তান আসতো। সেখানটাতেই ইবলিশ জ্যোতিষীর সাথে দেখা করে। তাকে ইবলিশ বলে, শক্তি কখনো ধ্বংস হয় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়। যেটা আমরা যারা বিজ্ঞান পড়েছি তারা শক্তির নিত্যতা সূত্র হিসাবে জানি। ঠিক একইভাবে মানুষের ভাগ্য নির্দিষ্ট, শুধুমাত্র সেটা এক হাত বদল করা যায়। জ্যোতিষীর যখন তার মায়ের জন্য কিডনি দরকার ছিল তখন কাউকে মরতে হয়েছে সেই কিডনি পাবার জন্য। আবার যখন অপারেশনের জন্য টাকা দরকার ছিল তখন অন্য একজনের টাকা ছিনতাই হয় আর সেই টাকা জ্যোতিষ নেয়। অর্থাৎ আমরা যখন ভাগ্য বদল করে সৌভাগ্য নিয়ে আসি তার বিনিময়ে পৃথিবীতে অন্য কোনো স্থানে অন্য কারো জীবনে দুর্ভাগ্য নেমে আসে। জ্যোতিষ আসলে নিজের ভাগ্য বদল করছে না, সে তার আশেপাশের মানুষের সৌভাগ্য চুষে নিচ্ছে। তখন সে বুঝতে পারে এই অশান্তি থেকে বাঁচতে হলে তাকে ভাগ্য গণনা ছাড়তে হবে। তখন সে সৃষ্টিকর্তার কাছে তওবা করে তার ভাগ্য গণনার সব বই পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার ঘরে প্রতিশোধ নেবার জন্য অপেক্ষা করছিল এক যুবক। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই গল্পের শুরুতে আমরা এক দম্পতিকে দেখিয়েছিলাম হাত দেখাতে, যার স্ত্রীকে জ্যোতিষ বলেছিল তার ভাগ্যে 2 বিয়ে আছে। এরপর থেকে ওই মহিলার মাথায় পরকীয়ার বিষ ঢুকে যায়। লোকটিকে ছেড়ে দিয়ে তার স্ত্রী অন্য পুরুষের সাথে সম্পর্ক করে, তাই সেই লোকটি প্রতিশোধ নিতে এসেছে। তার ধারণা জ্যোতিষ সেদিন 2 বিয়ের কথা না বললে তার স্ত্রীর মাথায় পরকীয়া ঢুকতো না। জ্যোতিষ অবশ্য লোকটিকে লোভ দেখাতে থাকে যে সে তার ভাগ্য বদলে দিবে, কিন্তু লোকটি এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিল যে সে জ্যোতিষকে গুলি করে এবং নিজেকে নিজে গুলি করে আত্মহনন করে। গুলি খেয়ে লোকটি মারা গেলেও জ্যোতিষের আহত হয়ে থাকে। তখন বুঝতে ছিল না কি করবে জ্যোতিষ। তখন তার নেপোলিয়নের হাত কেটে ভাগ্য বদলের কথা মনে পড়ে যায়। তখন জ্যোতিষ তার হাতের জীবন রেখা কেটে বাড়িয়ে নেয় যাতে সে না মরে। তখন সে
সে খেয়াল করে তার গুলির আঘাত সেরে গেছে, যা দেখে জ্যোতিষ খুশি হয়ে যায়। এরপর সে ছুরি দিয়ে তার হাতের রেখা ইচ্ছা মতন বদলাতে থাকে। নিজেকে শহরের সেরা ব্যক্তি ও সফল ব্যক্তি হিসেবে তৈরি করতে হাতের যেখানে যেখানে রেখা কাটা দরকার সব সে করে। তার আশপাশের সবকিছু যেন এক অলৌকিক ঝড়ে সাথে পরিবর্তন হতে থাকে। তার হাতের রেখা কাটার সঙ্গে সঙ্গে তার যেন নিজের ভাগ্য রেখাও নিজে এঁকে নিয়ে আসে। হয়ে যায় দেশের সেরা ধনী, টাকা পয়সা, শহরের সেরা বাসা, সুন্দরী নারী, সব যেন তার হয়ে যায়। সুন্দরী নারী হলো সেই মহিলা যার হাত ধরে সে 2 বিয়ের কথা বলেছি। তার এই পরিবর্তন উপভোগ করতে করতে সে টিভি দেখতে বসে। খবর হচ্ছে সেখানে দেশের অর্থনীতি নাকি ধসে পড়েছে, বাজারে কোনো খাবার নেই, ব্যাংকে কোনো টাকা নেই, আইন শৃঙ্খলা বাহিনী সবাই অস্ত্র ফেলে রেখে চলে গেছে, গরিবেরা আক্রমণ করছে শহরের অভিজাত এলাকাগুলোতে, ধনী লোকদের বাড়িতে ঢুকে তাদের মেরে সব কেড়ে নিচ্ছে। এগুলো অবিশ্বাস্যর মতন হলে সে জানালা খুলে দেখে আসলেই তো এই ঘটনাই ঘটছে। সে থাকছে শহরের সেরা সুউচ্চ এক ফ্ল্যাটে, আর চারপাশে গৃহযুদ্ধ লেগেছে, যেন মুহূর্তে তারও মৃত্যু হতে পারে। জ্যোতিষী আসলে নিজের ভাগ্য নিয়ে খেলতে চাচ্ছিল, কিন্তু তখন সে বুঝলো বড়লোক হয়েই সে তার উপভোগ করতে পারবে না। ভাগ্যের কাছে সে পরাজিত হয়ে উম্মাতের মতো হাসতে থাকে। আর এখানেই শেষ হয় আজকের গল্প। দ্বিতীয় শয়ের ভাগ্য ভালো আমার কাছে অতটা ভালো লাগেনি, যদিও এই গল্পটা নুয়াসের সাথে তার মা অর্থাৎ গুলকিতিন উনিও স্ক্রিপ্টে কাজ করেছেন, কিন্তু দ্বিতীয় শয়ের প্রথম যে পর্বটা ছিল ওয়াতো, আর শয়ের প্রথম সিজনে যেই ভাবে সে গল্পগুলো আমাদের কাছে প্রেজেন্টেশন করেছেন সেই অনুযায়ী তার এই গল্পটি খুবই আমাকে হতাশ করেছেন। আসলে আমরা এটা হরর সিরিজ ছিল বা হরর একটা জর্নারের সিরিজ বলা চলে, কিন্তু এখানে ভৌতিক বা ভয় পাবার মতন কোনো কিছুই ছিল না এই গল্পে। একটা নর্মাল গল্প, একটা নর্মাল থিওরি দিয়ে করা হয়েছে। যদি না এটা হরর জনারের কোনো গল্প হতো তাহলে হয়তোবা এটা অন্যরকম ভাবে ভালো লাগতো। যেহেতু এটা হরর জনারের গল্প, তো সেই অনুযায়ী এই গল্পটা আমার কাছে একদমই ভালো লাগেনি। এটা একবারে একান্ত আমার পার্সোনাল মতামত। আপনারা চাইলে চরকিতে দেখে নিতে পারেন এই গল্পটি, ভাগ্য ভালো। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমার নেক্সট ভিডিওর জন্য সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে সবার আগে ভিডিওটি আপনি পান। তো সেই ভিডিওটি আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন।